নমস্কার, প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ডব্লিউবিপি, আরপিএফ, ফুড এসআই এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? ব্যাটারিতে ব্যবহৃত হয় অ্যাসিড। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? তো ব্যাটারিতে যে অ্যাসিডটি ব্যবহৃত হয় সেটি হলো সালফিউরিক অ্যাসিড। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড কিন্তু ব্যাটারিতে ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। সংকেতটা কিন্তু মনে রাখবে। তারপর দেখো উল্লেখযোগ্য কি পয়েন্টস কি রয়েছে, দেখো এই প্রশ্নের সঙ্গে। এই যে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 যার সংকেত, একে কি বলা হয়? একে কিন্তু অয়েল অফ ভিট্রিয়লও কিন্তু বলা হয়। তাহলে ভালো করে মনে রাখবে। তাহলে অয়েল অফ ভিট্রিয়ল বলতে কাকে বোঝায়? এই সালফিউরিক অ্যাসিডকে কিন্তু বোঝায়, যার সংকেতটাও H2SO4। ভালো করে মনে রাখবে। তারপর দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশনে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত কি? HCl। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিন্তু মিউরিয়েটিক অ্যাসিডও কিন্তু বলা হয়, বা সামুদ্রিক অ্যাসিড। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, যে মিউরিয়েটিক অ্যাসিডকে বলতে কাকে বোঝানো হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। বা সামুদ্রিক অ্যাসিড বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিন্তু বোঝায়। তার সঙ্গে সঙ্গে কিন্তু রাসায়নিক যে সংকেত সেটাও কিন্তু মনে রাখবে। তারপর দেখো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। এবং এই নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটি শক্তিশালী কিন্তু একটি অ্যাসিড, যেখানে কিন্তু নাইটার এবং অ্যাকোয়া ফর্টিসের স্পিরিট কিন্তু নামে পরিচিত। এই নাইট্রিক অ্যাসিড কি নামে পরিচিত? নাইট্রার এবং অ্যাকোয়া ফর্টিসের স্পিরিট নামে কিন্তু পরিচিত। খুবই কিন্তু একটি শক্তিশালী কিন্তু একটি অ্যাসিড। বোঝা গেল? তারপর দেখো কি রয়েছে, তৃতীয় গোলটেবিল বৈঠক। তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে ইংরেজদের সঙ্গে ভারতীয় সংগ্রামীদের সঙ্গে কিন্তু 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল, যার মধ্যে তৃতীয় গোলটেবিল বৈঠক যেটা কিন্তু হয়েছিল কত সালে? যেটা কিন্তু হয়েছে 1932 সালে। কোথায় হয়েছে? লন্ডনে কিন্তু এই গোলটেবিল বৈঠক হয়েছিল। কত সালে? 1932 সালে হয়েছিল এই গোলটেবিল বৈঠক। এবার দেখো কি পয়েন্টস কি রয়েছে তার মধ্যে। দেখো, এই যে 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল সর্বমোট, তার মধ্যে প্রথম যে গোলটেবিল বৈঠক সেটা কিন্তু 1930 সালে হয়েছিল। তাহলে প্রথম গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল? 1930 সালে। প্রত্যেকটি কিন্তু লন্ডনে হয়েছে। আর দ্বিতীয় যে গোলটেবিল বৈঠক সেটা কিন্তু 1931 সালে কিন্তু হয়েছিল। আর তৃতীয় গোলটেবিল বৈঠকটি কিন্তু 1932 সালে। প্রত্যেকটি কিন্তু লন্ডনে এই গোলটেবিল বৈঠকগুলো হয়েছিল। ঠিক আছে, যেখানে ইংরেজদের প্রতিনিধি ছিল এবং ভারতীয় প্রতিনিধিরা কিন্তু ছিল। ঠিক আছে, এবার দেখো এই যে 3টি গোলটেবিল বৈঠক, 3টি গোলটেবিল বৈঠকে ভারতীয় যে সমস্ত সদস্যরা যোগদান করেছিল, হ্যাঁ, তাদের মধ্যে দেখো যে তেজ বাহাদুর এবং BR আম্বেদকর, তারা কিন্তু প্রতিটি যে গোলটেবিল বৈঠক, অর্থাৎ প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক, প্রত্যেকটি গোলটেবিলে কিন্তু যোগদান করেছিল ভারতীয় সদস্য হিসেবে। কিন্তু দেখো, এই যে ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন উল্লেখযোগ্য নেতা মহাত্মা গান্ধী, তিনি কিন্তু শুধুমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু যোগ দিয়েছেন। তাহলে ভালো করে মনে রাখবে। তাহলে মহাত্মা গান্ধী, প্রশ্ন আসতে পারে যে মহাত্মা গান্ধী গোলটেবিল বৈঠকগুলোর মধ্যে কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেছেন? সেটা হচ্ছে কেবলমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এবং প্রথম এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু তিনি কিন্তু যোগদান করেননি। ভালো করে মনে রাখবে। এবং সেই সময় ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। কে ছিলেন? লর্ড আরউইন। ভালো করে মনে রাখবে। বন্ধুরা, তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও, অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট, একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF, শেষ মুহূর্তে সাজেশন, প্র্যাকটিস সেট, সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই
প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ফুড এসআই, আরপিএফ সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে, সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, কোনো বস্তুর ওজন সর্বাধিক কোথায়? অর্থাৎ বস্তু কিন্তু অবস্থা ভেদে বস্তুর কিন্তু ওজনের পার্থক্য হয়। যদি আমরা এটাকে পৃথিবী ধরি, তাহলে পৃথিবীর মনে করলাম এই অঞ্চলটা অর্থাৎ কেন্দ্র বরাবর যে অঞ্চল সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, 0 ডিগ্রি, তাই তো? এবার নিরক্ষীয় অঞ্চলের উপর দিকে গেলে পাবো কি 23.5 ডিগ্রি যে অঞ্চলটা, সেটা হচ্ছে কর্কটীয় অঞ্চল, 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি দক্ষিণ কিন্তু আবার মকরীয় অঞ্চল, তাই তো? একইভাবে 66.5 ডিগ্রি সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত রয়েছে। তারপর যেখানে পাবো বিন্দুগুলো, হ্যাঁ, মেরুবৃত্ত এবং দুটা মেরু রয়েছে, এটা একটা হচ্ছে সুমেরু আর একটা হচ্ছে কি কুমেরু, আমরা বায়ুচাপ বলয়ে পড়েছি। এবার এই যে মেরু প্রদেশ অর্থাৎ যেখানে 90 ডিগ্রি অবস্থানে রয়েছে, 90 ডিগ্রি এটা হচ্ছে নর্থ আর নিচের দিকে 90 ডিগ্রি হচ্ছে সাউথ, দুটা মেরু রয়েছে। এই মেরুতে কি হয়, এই মেরুতে পৃথিবীর ওজন কিন্তু কোনো বস্তুর ওজন কিন্তু সব থেকে বেশি হয় এই দুই মেরুতে। পৃথিবীর মেরুতে সর্বোচ্চ ওজন হয় কোনো বস্তুর। একইভাবে যদি বলে কম কোথায় হয়, তাহলে এই নিরক্ষীয় অঞ্চলে সব থেকে কম হয় কোনো বস্তুর ওজন, নিরক্ষীয় অঞ্চলে সব থেকে কম এবং মেরু অঞ্চলে কিন্তু সব থেকে বেশি হয়। তারপরে দেখো এই যে কি পয়েন্টস কি রয়েছে, পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর বা দক্ষিণ মেরুর দূরত্ব কি কম, তাই না? পৃথিবীর পরিধিটাকে যদি তুলনা করি তাহলে দেখবে কেন্দ্রে যে ব্যাস রয়েছে উত্তর এবং দক্ষিণ মেরুতে সেই তুলনায় ব্যাস কিন্তু কম, তাই কিন্তু কি বলছে দূরত্বটা কমে যাচ্ছে। এবার এই দুই মেরুতে যে গ্র্যাভিটি রয়েছে তার মান হচ্ছে সব থেকে কিন্তু বেশি হয় এবং পৃথিবীর নিরক্ষরেখায় সেখানে কিন্তু গ্র্যাভিটির মান কি হয়, কম হয় এবং অবশেষে পৃথিবীর কেন্দ্রে যেখানে কিন্তু গ্র্যাভিটির মান হয়ে যায় একেবারে শূন্য। দেখো কেন্দ্রে মান শূন্য হওয়ার জন্য সেখানে ওজন সব থেকে কি হয়, কম হয়, আর মেরুতে সব থেকে বেশি হয়। বোঝা গেল? ভীষণই ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, রন কাকে বলে? রন কাকে বলে? দেখো রন হচ্ছে একটা জলাভূমি বলতে পারি, কোথাও জল রয়েছে এরকম একটা জায়গা বা হ্রদ বলতে পারি। রন হচ্ছে একটা জলাভূমি বললাম। এবার এই রন কোথায় সব থেকে বেশি দেখা যায়? এই রন ভারতবর্ষের যে উপকূল অঞ্চলে, ভারতবর্ষের যে উপকূল যে রয়েছে তার মধ্যে এই যে গুজরাটের যে উপকূল সেখানে এই ধরনের জলাভূমি দেখতে পাওয়া যায়, যে অগভীর জলাভূমি, ঠিক আছে, অতটা গভীর হয় না, এই ধরনের অগভীর জলাভূমিগুলোকেই কিন্তু বলা হয় রন। বোঝা গেল? গুজরাটের যে অগভীর জলাভূমি তাকে কিন্তু কি বলা হয়, রন বলা হয়। এবার দেখো এই যে কচ্ছের রন প্রশ্ন আসে পরীক্ষায় যে কচ্ছের রন কোথায় অবস্থিত? কচ্ছের রন কিন্তু গুজরাটে অবস্থিত, ঠিক আছে, এবং এটি কিন্তু একটি লবণাক্ত জলাভূমি সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এই সমুদ্রের জল কি হয়, লবণের পরিমাণ বেশি হয়, তাই এই যে রনের জল বেশিরভাগটাই লবণের পরিমাণটা বেশি, তাই এটা কিন্তু লবণাক্ত জলাভূমির হ্রদ এই কচ্ছের রন। এবার দেখো রন শব্দের অর্থ বলতে আবার কিন্তু বোঝায় মরুভূমিকে, কোথাও তো অর্থ চলে আসতে পারে, রন শব্দের অর্থ মরুভূমি, আর কিন্তু রন বলতে কিন্তু বোঝায় কিন্তু জলাভূমিকে। এবার দেখো গুজরাট আর পাকিস্তান সীমান্তে কিন্তু এই কচ্ছের রনটা কিন্তু অবস্থিত। ভীষণ ইম্পর্টেন্ট, কচ্ছের রন কোথায় অবস্থিত? গুজরাট এবং পাকিস্তান সীমান্তে। ঘড়িতে দম দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? তাহলে এবার ঘড়িতে আমরা কি করি, দম দেই বলতে এটা শক্তি প্রয়োগ করা এক ধরনের, যার ফলে কি হয়, ঘড়ি চলমান হয়। দেখবেন না ঘড়িতে ব্যাটারির সংযোগ দেওয়া হয়, কেন? শক্তি পায়, এর জন্য কি হয়, ঘড়িটা চলতে শুরু করে। এবার ব্যাটারি শেষ হয়ে গেলে ঘড়িটা নিশ্চয়ই কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এবার এই যে শক্তি দেওয়া বাইরে থেকে, এটাকে বলে দম দেওয়া। তাহলে ঘড়িতে দম দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়? ঘড়িতে দম দিলে ঘড়ির মধ্যে শক্তিটা কি হয়, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। এবার সেই স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে কিন্তু ঘড়িটা কিন্তু চলতে শুরু করে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, রাজস্থানের প্রধান নদী কি? তাহলে রাজস্থানে যে সমস্ত নদী দেখা যায় তার মধ্যে প্রধান নদী হলো লুনি, ঠিক আছে। আর তার সঙ্গে মনে রাখবে যে লুনি কিন্তু একটি ভারতবর্ষের একটি অন্তর্বাহিনী নদী,
স্থলভাগেই উৎপত্তি আবার স্থলভাগে মিশে যাওয়া, এটাকেই বলা হয় অন্তর্বাহিনী নদী। সেরকম রাজস্থানের প্রধান নদী হচ্ছে এই যে লুনি নদী, যেটি কিন্তু একটু অন্তর্বাহিনী নদী। পরীক্ষায় প্রশ্ন আসে একটি অন্তর্বাহিনী নদীর নাম কি, সেটা উত্তরে লিখবে লুনি নদী। ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই যে লুনি নদী রাজস্থানের আজমির বলে একটি জায়গা রয়েছে, সেই আজমিরের নিকটবর্তী আন্না সাগর হ্রদ থেকে কিন্তু কি হয়েছে, উৎপন্ন হয়ে থর মরুভূমি অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম বাহিনী হয়ে কচ্ছের রণে কিন্তু পতিত হয়েছে। এই যে কচ্ছের রণ এখানে কিন্তু পতিত হয়েছে, এটি একটি কিন্তু লবণাক্ত জলের নদী। ভালো করে মনে রাখবে যে এখানকার নদীর যে জলপ্রবাহ তার মধ্যে লবণের পরিমাণটা বেশি, তাই এটি একটি লবণাক্ত জলের নদী। এই রাজস্থানের প্রধান একটি অন্তর্বাহিনী নদী। এই অন্তর্বাহিনী কথাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো রাজস্থানের তার পাশাপাশি রাজস্থানে আরও নদী রয়েছে, তার মধ্যে বিখ্যাত কয়েকটি নদী। লুনি তো আমরা জেনেইছি, তার পাশাপাশি মাহি, ঠিক আছে, চম্বল, হ্যাঁ, কালী সিন্ধ, এগুলো কিন্তু রাজস্থানের বিখ্যাত কিন্তু কয়েকটি নদীর নাম। ভালো করে মনে রাখবে বিষয়গুলো। দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের বেশিরভাগ বনভূমি কি প্রকৃতির? তাহলে ভারতবর্ষে বনভূমি রয়েছে, তার মধ্যে বেশিরভাগ বনভূমি হচ্ছে পর্ণমোচী প্রকৃতির। পর্ণমোচী বলতে যে সমস্ত উদ্ভিদের কি হয়, পাতার মোচন ঘটে, কোনো বিশেষ করে শীতকালে, শীত ঋতুতে কি হয়, পাতাগুলো গাছের পাতা কিন্তু পড়ে যায়, ঠিক আছে, এই যে পড়ে যাওয়া এটাকে বলে পর্ণমোচী। তাহলে ভারতবর্ষে সবথেকে বেশি এই ধরনের উদ্ভিদ কিন্তু দেখা যায়। এবার দেখো ভারতের যে অরণ্য অঞ্চল রয়েছে তার 40.86% হলো অপর্ণমোচী অরণ্য বা পর্ণমোচী উদ্ভিদ। মানে 100%-এর বিচারে 40% হচ্ছে পর্ণমোচী, তাই পর্ণমোচী উদ্ভিদ কিন্তু সবথেকে বেশি পরিমাণে রয়েছে ভারতে। অন্যান্য উদ্ভিদ রয়েছে, তার মধ্যে পর্ণমোচী কিন্তু সবথেকে বেশি। এবার দেখো রাজস্থান, পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশের ব্যতীত পশ্চিমঘাট পর্বতে ভারতের সর্বত্র এই বনভূমি দেখা যায়। তাহলে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় হলো পশ্চিমঘাট পর্বত বাদ দিয়ে বাকি যে সমতল ভূমি যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে হিমালয় পাদদেশ আর রাজস্থানের মরুভূমি অঞ্চল আর পশ্চিমঘাট পর্বত বাদ দিয়ে বাকি যে সমতল ভূমির যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এই পর্ণমোচী উদ্ভিদ কিন্তু সবথেকে বেশি দেখা যায়। এবার কয়েকটি প্রশ্ন আসলো, কয়েকটি পর্ণমোচী উদ্ভিদের নাম, এই যে শাল, সেগুন, খয়ের, আনারস, পলাশ, কাঁঠাল, ঠিক আছে, ইত্যাদি কিন্তু পর্ণমোচী উদ্ভিদ। তারপর দেখো ইতিহাস সংক্রান্ত একটি প্রশ্ন, কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করে? তা তৈমুর লং হচ্ছে একজন বিদেশি দূত বলতে পারি, তিনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছে? তিনি কিন্তু 1398 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছে। এবার দেখো কি পয়েন্টস কি রয়েছে, এই যে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেছিল সর্বপ্রথম, ভারতবর্ষের উত্তর দিকে। তখন দিল্লিতে সুলতানি রাজত্ব ছিল, দিল্লি শাসন করত সুলতান বংশের বিভিন্ন শাসকেরা। তখন দিল্লির সুলতানরা কিন্তু ভারত শাসন করছিল, সেই সময়ে কিন্তু তৈমুর লং ভারত আক্রমণ করেছিল এই 1398 সালে। এবং তৈমুরের যে আক্রমণ করেছিল, তৈমুরের আক্রমণের ফলে দিল্লির সুলতান এই নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলক কিন্তু তখন কিন্তু দিল্লির সুলতানি শাসন পদে ছিলেন, ঠিক আছে। তৈমুর যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন দিল্লির প্রশ্ন আসে যে তৈমুর ভারতবর্ষ আক্রমণ করার সময় দিল্লির সুলতান কে ছিলেন? তিনি ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ কিন্তু তুগলক বংশের একজন শাসক ছিলেন, কিন্তু বোঝা গেল। তারপর দেখো কার সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কিন্তু পাল বংশের সম্রাট, তিনি হচ্ছেন দ্বিতীয় মহিপালের সময় কিন্তু এই কৈবর্ত বিদ্রোহ কিন্তু হয়েছিল, ঠিক আছে। সমাজের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে কিন্তু এই কৈবর্ত বিদ্রোহটা কিন্তু দেখা গিয়েছিল। এবার দেখো এই যে পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়, ঠিক আছে। এবং এই বিদ্রোহের নেতা, যে ভীষণ ইম্পর্টেন্ট, এই বিদ্রোহের নেতা কে ছিলেন? এই বিদ্রোহের নেতা ছিল দিব্যক। তিনি কোন বিদ্রোহের নেতা? কৈবর্ত বিদ্রোহের কিন্তু নেতা, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তারপরে দেখো চরক কোন সম্রাটের রাজ দরবারের চিকিৎসক ছিলেন? তাহলে চরক হচ্ছে একজন চিকিৎসক। এবার তিনি কোন রাজ দরবারের চিকিৎসক ছিলেন? তিনি কিন্তু কনিষ্কদের আমলে, অর্থাৎ কুষাণ বংশের সম্রাট ছিলেন কনিষ্ক, ঠিক আছে। এবার কুষাণ বংশের সময় তিনি কিন্তু চরক কিন্তু তখনকার সময় একজন চিকিৎসক ছিলেন, ঠিক আছে। কুষাণ বংশের যারা সম্রাট তাদের মধ্যে যে উল্লেখযোগ্য হচ্ছে ভীম কোথফিসিসের পর এই প্রথম কনিষ্ক যাকে বলা হয়, এই প্রথম কনিষ্ক কিন্তু কুষাণ সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন এবং তিনি কিন্তু কুষাণ বংশের সর্বোচ্চ
বিস্তার ঘটিয়েছিলেন, কুষাণ বংশকে সব দিক থেকে কিন্তু সমৃদ্ধ ঘটিয়েছিলেন। তাই কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কিন্তু বলা হয়ে থাকে এই প্রথম কনিষ্ককে। এবার এই প্রথম কনিষ্কের আমলেই কিন্তু এই চিকিৎসা শাস্ত্রে, বিশেষ করে আয়ুর্বেদ, হ্যাঁ, শাস্ত্রবিদ্যা, হ্যাঁ, তখন কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্রবিদ ইত্যাদি হিসেবে কিন্তু চরক কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এবং রাজসভাকে অলঙ্কৃতও করেছিল। এর পাশাপাশি অশ্বঘোষ, হ্যাঁ, নাগার্জুন, বসুমিত্র ইত্যাদি বিখ্যাত ব্যক্তিবর্গও কিন্তু এই কুষাণ বংশে কিন্তু ছিল কিন্তু এই সময়। পরবর্তী প্রশ্ন দেখে যে ওয়াহাবি, ওয়াহাবি কথার অর্থ কী? তাহলে ওয়াহাবি হচ্ছে একটা শব্দ যার অর্থ হচ্ছে নবজাগরণ। নবজাগরণ অর্থাৎ নতুনভাবে কি একটা জাগরণ সৃষ্টি করা, হ্যাঁ, একটা উন্মাদনা সৃষ্টি করা, যেটা কিন্তু ওয়াহাবি কথার অর্থ। এবং এই ওয়াহাবি কিন্তু একটা বিদ্রোহ দেখা দিয়েছিল, ঠিক আছে। এই ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। এই যে আন্দোলন, এই আন্দোলন ছিল মূলত একটি ধর্মীয় আন্দোলন, ঠিক আছে, ধর্মকে নিয়ে। যে আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল? ইসলামের শুদ্ধিকরণ, অর্থাৎ ইসলাম ধর্মাবলীর যারা মানুষ রয়েছে, ইসলাম ধর্ম যারা মেনে চলে, তার এই ইসলাম ধর্মকে শুদ্ধিকরণের একটা প্রবণতা কিন্তু এই ওয়াহাবি আন্দোলনের মধ্যে দেখা গিয়েছিল। যেখানে ভারত থেকে এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা এই আন্দোলনের, তিনি হলেন সৈয়দ আহমেদ। নামটা ভালো করে মনে রাখবে, সৈয়দ আহমেদ। কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত। এবার দেখো বাংলাদেশে, এটা গেল ভারতের ক্ষেত্রে সৈয়দ আহমেদ। এবার বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মীর নিসার আলী, যিনি কি নামে পরিচিত? তিতুমির নামেও কিন্তু পরিচিত। এবং তিতুমির কিন্তু একটি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, ঠিক আছে, বারাসাতে কিন্তু একটি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। পরবর্তীকালে কিন্তু ইংরেজদের সঙ্গে যখন তিতুমিরের যুদ্ধ বাধে, তখন এই বাঁশের কেল্লা কিন্তু ধ্বংস হয়ে যায়। এবার দেখো এই যে ওয়াহাবি আন্দোলন, এই ওয়াহাবি আন্দোলনটি বিহারের পাটনা জেলাকে কেন্দ্র করে কিন্তু ছিল মূলত প্রথম দিকে। এই আন্দোলন ছিল একটি ইসলামী পুনর্জাগরণবাদী কিন্তু একটি আন্দোলন, ইসলাম ধর্মাবলম্বীদেরকে জাগরণ করা, যার প্রয়াস ছিল মূল ইসলামের পরিবর্তনের নিন্দা করা এবং সত্য চেতনায় ফিরে আসা, ঠিক আছে। এবং এই যে আন্দোলন যে হয়েছিল ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন, এই আন্দোলনের প্রধান নেতা বলা যেতে পারে কাকে? এই সৈয়দ আহমেদ, পুরো নাম হচ্ছে বরেলভি সৈয়দ আহমেদ বরওয়ালকে বা সৈয়দ আহমেদকে কোথাও কোথাও বলা আছে। এবং এই আন্দোলনটি কিন্তু 1820 সাল থেকে সক্রিয়ভাবে হয়েছিল, যেটা কিন্তু 1857 সালের যে মহাবিদ্রোহ, হ্যাঁ, সেই মহাবিদ্রোহের পরেও কিন্তু এই আন্দোলন কিন্তু চলেছিল, ঠিক আছে। যেটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে এই আন্দোলনের মাধ্যমে কিন্তু জিহাদ ঘোষণা করা হয়েছে, মানে ব্রিটিশদেরকে কি পুরোপুরি বর্জন করা। পরবর্তীকালে দেখো ব্রিটিশরা এই ওয়াহাবিদেরকে বিশ্বাসঘাতক বিদ্রোহী হিসেবে কিন্তু অভিহিত করেছিল। ব্রিটিশরা তাদেরকে কিন্তু ভালো চোখে দেখেনি। ওয়াহাবিদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক সামরিক অভিযানও চালিয়েছিল এই ব্রিটিশরা, এদেরকে আন্দোলনকে বন্ধ করার জন্য। এবং 1870-এর পরে এই আন্দোলনটিকে পুরোপুরিভাবে দমন করা হয়েছিল, ঠিক আছে। এবার ব্রিটিশরা ভারতীয় দণ্ডবিধি 1870 দ্বারা কিন্তু ভারতে আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি অসন্তুষ্টি উজ্জীবিত করার কিন্তু একটা প্রচেষ্টা চালিয়েছিল, যে প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রদ্রোহ শব্দটি কিন্তু ব্যবহার হয়েছিল, ঠিক আছে, এই ওয়াহাবি আন্দোলনেই। সুতরাং এই আন্দোলন কিন্তু ভারতের একটা রাষ্ট্রদ্রোহ আইন এর কিন্তু সূচনা বলে মনে করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিখিল ভারত কিষাণ সভা। নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কোথায় বসে? নিখিল ভারত কিষাণ সভা হচ্ছে কৃষকদের সংঘবদ্ধ করার জন্য কিন্তু একটা সভা, ঠিক আছে, যেটা কিন্তু প্রথম যেটা বসে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌ শহরে। উত্তরপ্রদেশের লখনৌ শহরে কিন্তু এই সভার অধিবেশন বসেছিল। তো এই যে অধিবেশনটা বসেছিল সেটা হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন হয়েছিল। সেই লখনৌ অধিবেশনকালে কংগ্রেস সভাপতি তখন ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু এই অধিবেশনে কিন্তু এই প্রস্তাবটিকে কিন্তু সমর্থন করেছিলেন এবং সেই সমর্থনে পুষ্ট হয়ে কংগ্রেসের বামপন্থী অংশ তার সঙ্গে যোগদান করেছিল এবং কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কমিউনিস্টরা সারা ভারত কিষাণ সভার কিন্তু এই প্রতিষ্ঠাটা করেছিল, যেটা হচ্ছে কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া সনান্ত এই কিষাণ সভা। রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে কোন অঙ্গটি? রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনে সাহায্য করে আমাদের গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কি করে? আমাদের রক্তরসের বিভিন্ন উপাদানগুলোকে পরিশোধন করে।
পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিল? তাহলে 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। সেই সময় দিল্লির মোগল বংশের কে সম্রাট ছিলেন? তিনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এবার দেখো এই মহাবিদ্রোহে যারা যোগদান করেছিল তাদের মধ্যে বিভিন্ন নেতা নেত্রী, তাদের মধ্যে এই যে রানী লক্ষ্মীবাই, হ্যাঁ, যিনি কিন্তু ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল, এবং গোয়ালিয়রে 1857 সালের মহাবিদ্রোহে কিন্তু নেতৃত্ব দিয়েছিল, এবং বেগম হজরত মহল তিনি একজন নেতা, ঠিক আছে, তিনি লখনৌ, আগ্রা, ঠিক আছে, ইত্যাদি থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তারপরে এই যে কুনওয়ার সিং দিয়েছিল বিহার থেকে নেতৃত্ব, এবং ক্যানিং, ঠিক আছে, ক্যানিং ছিল সেই সময় ভাইসরয় এই মহাবিদ্রোহের সময়, এবং দিল্লির যে নেতৃত্ব দিয়েছিল দিল্লি থেকে তিনি হচ্ছেন দিল্লির মোগল বংশের সম্রাট, তিনি হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, এবং তাকেই কিন্তু স্বাধীন ভারতের সম্রাট বলেও ঘোষণা করা হয়েছিল সেই সময়। ভালো করে মনে রাখবে যে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল এই দ্বিতীয় বাহাদুর শাহকে। কোন সময়ে? এই মহাবিদ্রোহের সময় 1857 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বিপ্লবী যতীন দাস কতদিন অনশন করেছিলেন? তাহলে বিপ্লবী যতীন দাস যে একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে জেলবন্দি করা হয়েছিল, এবং জেলবন্দি করার সময় তিনি কিন্তু ইংরেজ যে যারা প্রতিনিধি ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিল, এবং সর্বশেষ অনশনে বসেছিলেন, এবং তিনি এমন অনশনের প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন যে আমৃত্যু অনশন, যতদিন তার মৃত্যু হচ্ছে না ততদিন অনশন করবে। সেই মতো তিনি কিন্তু সর্বমোট 64 দিন অনশন করে কিন্তু মৃত্যুবরণ করেছিল। ঠিক আছে, 64 দিন না খেয়ে তারপর কিন্তু মৃত্যু হয়। দিনটা ভালো করে মনে রাখবে। এবার দেখো তাকে যে বন্দি করা হয়েছিল কোন মামলায়? এই যে 1929 সালের লাহোর ষড়যন্ত্র মামলায় সেই সময় বন্দী হয়। তারপর তিনি 64 দিন অনশন করে টানা, এবং 1929 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর তারিখে কিন্তু তিনি মারা যান। হ্যাঁ, তারিখটাও মনে রাখবে, 1929 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর। তারপর দেখো মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? তাহলে আমাদের যে মস্তিষ্ক কিন্তু আমাদের সমস্ত দেহটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তার মধ্যে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? সেটা হয়ে যাবে মেডালা। মস্তিষ্কের মেডালা অংশে কি করে? আমাদের যে হৃদস্পন্দন সেটাকে কিন্তু কি করে? নিয়ন্ত্রণ করে। এবার দেখো মস্তিষ্কের একটি সুষুম্নাকাণ্ডের মধ্যবর্তী শঙ্কুর মতো একটা অংশ হচ্ছে এই মেডালা, যে অংশের কাজ হচ্ছে এই যে হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, ঠিক আছে, খাদ্য গ্রহণ, ঘাম নিঃসরণ প্রভৃতি বিভিন্ন আমাদের যে শারীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপ, সেই শারীরবৃত্তীয় ক্রিয়াগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা। শুধুমাত্র হৃদস্পন্দন নয়, শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণ, ঘাম, ঠিক আছে, ইত্যাদি সমস্ত ক্রিয়াগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে মস্তিষ্কের এই মেডালা অংশটি। মীর কাসিমের পর বাংলার নবাব কে? তাহলে মীর কাসিম কিন্তু বাংলার নবাব হয়েছিলেন, ঠিক আছে। মীর জাফরের পর মীর কাসিমকে বাংলার নবাব করা হয়েছিল। আবার মীর কাসিমের পর কিন্তু আবার পুনরায় কিন্তু মীর জাফরকে কিন্তু বাংলার নবাব পদে বসানো হয়েছিল। মীর জাফর হচ্ছে এমন একজন শাসক যিনি পরপর দুবার কিন্তু কি করেছেন? বাংলার নবাব পদে কিন্তু বসেছে। মানে মীর জাফর মানে সিরাজউদ্দৌলাকে হটিয়ে মীর জাফরকে হটিয়ে আবার মীর কাসিমকে হটিয়ে আবার কিন্তু মীর জাফরকে বসানো হয়েছিল বাংলার নবাব পদে, এবং তিনি কিন্তু বাংলার পুতুল নবাব ছিলেন, ঠিক আছে, তিনি কিন্তু নামে মাত্র নবাব ছিলেন, কার্যক্ষমতা সমস্ত দিক দেখতেন ইংরেজরা। এবার দেখো যে মীর কাসিমের পর বাংলার পরবর্তী রাজা হয়েছিলেন মীর জাফর। তিনি পলাশী যুদ্ধের পর 1757 সালে কিন্তু কি হয়েছিল? পলাশীর যুদ্ধ হয়েছিল। 1757-এর পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানির প্রতিনিধি হিসাবে ছিলেন ক্লাইভ এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা প্রচুর উপঢৌকন দিয়ে কি করেছিল? মীর জাফরকে কিন্তু সিংহাসনে বসানো হয়েছিল, ঠিক আছে। এবং তখন 24 পরগনা ছিল, বর্তমানে যেটা 24 পরগনা বিভক্ত হয়ে গিয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তো 24 পরগনার জায়গার জমিদারি লাভ করতে পেয়েছিল, ঠিক আছে। এবং এই সময় একটা যুদ্ধ হয়েছিল, বিদারার যুদ্ধ, মনে রাখবে, সালটা মনে রাখবে ভালো করে, বিদারার যুদ্ধ, যেটা কিন্তু 1759 খ্রিস্টাব্দে হয়েছিল। এই সময় ক্লাইভ ও ওলন্দাজ, ঠিক আছে, ওলন্দাজদের মধ্যে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। ক্লাইভ ছিল ইংরেজদের প্রতিনিধি হিসাবে, এবং ওলন্দাজ গোষ্ঠী, ঠিক আছে। তখন কিন্তু এই ওলন্দাজরা পরাজিত হয়, যার ফলে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি কিন্তু আরও বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলো? ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা 22টি। ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা কয়টি? উত্তর হয়ে যাবে 22টি। এবার দেখো ভারতীয় যে সংবিধান,
ভারতীয় সংবিধান রচনার জন্য এই গণপরিষদ কিন্তু গঠিত হয়। ভারতীয় সংবিধান রচনা করার জন্য এই গণপরিষদ গঠিত হয়, যেখানে মোট 7টি গুরুত্বপূর্ণ কমিটি ছিল এবং 13টি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কমিটি ছিল। এই নিয়ে সর্বমোট কিন্তু 22টি কমিটি কিন্তু গঠিত হয়েছে। ঠিক আছে, তারপর দেখো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাঙের শিকার ধরা। ব্যাঙের শিকার ধরা এটা কি ধরনের প্রতিবর্তক্রিয়া? এটা কিন্তু এক ধরনের প্রতিবর্তক্রিয়া। তাহলে ব্যাঙ শিকার করছে, মনে করলাম ব্যাঙ কোনো পোকামাকড়কে শিকার করছে, তখন কি করবে? পোকামাকড়ের উপর ছো দিবে, অর্থাৎ তার জিভটাকে কিন্তু বেরি করে নিয়ে আসবে এবং জিভের রসালো পদার্থ থাকে, যার ফলে পোকামাকড়টা আটকে যাবে। এবার এটা কিন্তু একটা ধরনের প্রতিবর্তক্রিয়া। এটা কি ধরনের প্রতিবর্তক্রিয়া? এটা কিন্তু একটা অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া, যেখানে কিন্তু নিয়মিত অভ্যাসের ফলে কিন্তু এটা হয়েছে। পোকামাকড় দেখা মানে যে ব্যাঙ কী করে? জিভটাকে ছুড়ে দেয়, জিভের মধ্যে কিন্তু পোকামাকড় আটকে যায়, এভাবে কিন্তু শিকার ধরে। এবার এই যে শিকার ধরা বিষয়টা, এটা হচ্ছে একটা অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া। এই ক্রিয়ার আবিষ্কার কে করেছেন? এই ক্রিয়ার কিন্তু আবিষ্কার করেছেন মার্শাল। ঠিক আছে, মার্শাল হল কিন্তু এই ক্রিয়াটার আবিষ্কার করেছে, এই যে অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া। এটি একটি সক্রিয় ক্রিয়া, যেটা কিন্তু অটোমেটিকভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, আকবরের কোন রাজস্ব মন্ত্রী 10 সালা বন্দোবস্ত চালু করেছিল? তাহলে 10 সালা হচ্ছে এক ধরনের বন্দোবস্ত, যেখানে কিন্তু কর নেওয়া হয় কৃষকদের থেকে। এই বন্দোবস্ত যিনি চালু করেছিলেন সেটা হচ্ছে আকবরের একজন মন্ত্রী, তার নাম হচ্ছে টোডরমল। ঠিক আছে, আকবরের রাজস্ব বিভাগের মন্ত্রী টোডরমল, তিনি কিন্তু এই 10 সালা বন্দোবস্ত কিন্তু চালু করেছিল। এবার দেখো এই যে মোগল সম্রাট আকবর, আকবরের রাজসভায় উপস্থিত ছিল নবরত্ন, অর্থাৎ 9 জন রত্ন, মানে 9 জন মানুষ ছিল, তাদেরকে নিয়ে এই নবরত্ন গঠিত হয়েছিল। তার মধ্যে অন্যতম একজন ছিল কে? টোডরমল। তিনি কিন্তু এই 10 সালা বন্দোবস্তটা কিন্তু চালু করেন এবং আকবরের এই যে রাজস্ব বিভাগ এবং অর্থ বিভাগের কিন্তু মন্ত্রী ছিলেন এই টোডরমল। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি উঠেছে? মুসলিম লীগ গঠন হয়েছিল, যেখানে কিন্তু পাকিস্তানের দাবি উঠেছিল। ঠিক আছে, পৃথক পাকিস্তান। এটা কোন অধিবেশনে জেগে উঠেছিল? সেটা হলো 1940 সালের লাহোর অধিবেশন। 1940 সালে লাহোর অধিবেশন হয়েছিল, লাহোরে কংগ্রেসের অধিবেশন, বার্ষিক অধিবেশন। সেখানে কিন্তু এই মুসলিম লীগের কিন্তু পাকিস্তান যে আলাদা দেশ, তার কিন্তু একটা দাবি উঠেছিল সর্বপ্রথম। এবার দেখো 1940 খ্রিস্টাব্দের 20 মার্চ, কোথাও কোথাও 23 মার্চ উল্লেখিত আছে, এই লাহোরে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে যে প্রস্তাবটি গৃহীত হয় সেটি কিন্তু লাহোর প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবটি উত্থাপন করেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন আবুল কাসেম ফজলুল হক। তাহলে বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? আবুল কাসেম ফজলুল হক। তিনি কিন্তু এই প্রস্তাবটি কিন্তু কি করেন? উত্থাপন করেন। তার পরবর্তী প্রশ্ন দেখো, যে বায়ুর তাপমাত্রা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হয়? তাহলে বায়ুর তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু শব্দের বেগের পরিমাণও কি বেড়ে যায়। কেন বলো তো? তার একটা কারণ আছে। কেননা আমরা জানি কি, তাপমাত্রা যদি কম থাকে তাহলে এই যে পদার্থের, আমরা জানি কি পদার্থের কিন্তু ঘনত্ব আছে, যাই ঘনত্বের উপর শব্দের বেগ কিন্তু নির্ভর করে। দেখবে সব বস্তুর উপর কিন্তু সমানভাবে শব্দ কিন্তু প্রবাহিত হবে না। যেমন কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে শব্দ সব থেকে বেশি, মাধ্যমে কিন্তু সব থেকে বেশি প্রভাবিত হবে, তাছাড়া তরল বা অন্যান্য মাধ্যমে কিন্তু সেই তুলনায় কম। এবার উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্বের একটা পরিবর্তন হয়, ফলে শব্দের বেগেরও কিন্তু পরিবর্তন হয়। এই যে উষ্ণতা বাড়লে গ্যাসের ঘনত্ব কমে, ফলে শব্দের বেগ বাড়ে, এবং উষ্ণতা কমলে শব্দের বেগ কমে। উষ্ণতা বাড়লেই গ্যাসের অণুগুলো কিন্তু কি হয়ে যায়? শক্তি বেড়ে যায়, যার ফলে শব্দের বেগও কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এটা একটা সায়েন্টিফিক্যালি উত্তর, সায়েন্টিফিক্যালি। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসকরা কাকে ভারতের বিক্ষোভকারী নেতা বলে অভিহিত করেছেন? তাহলে ব্রিটিশ শাসক চলাকালীন ভারতবর্ষে একজন প্রতিবাদী নেতা ছিলেন, অনেক নেতা ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাল গঙ্গাধর তিলক। তাকে কিন্তু বলা হয় বিক্ষোভকারী নেতা। এবার তিনি কেন বিক্ষোভকারী? তিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি কিন্তু, এবং ভারতীয় জাতীয়তাবাদের তিনি একজন নেতাও ছিলেন, এবং একজন সমাজ সংস্কারক, আইনজীবী, মানে বিভিন্ন দিক থেকে অনেক ট্যালেন্টেড বলতে পারি, একজন স্বাধীনতা কর্মী। এবং তিনি ভারতবর্ষের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য কি করেছে? ইংরেজদেরকে বিরোধিতা করেছিলেন, এবং স্বাধীনতা আন্দোলনের একজন নেতা, যিনি কিন্তু ব্রিটিশ পক্ষকে কখনো কিন্তু মেনে নেননি। ঠিক আছে, ব্রিটিশদেরকে মেনেনি, ব্রিটিশদের সবসময় প্রতিবাদ করতেন। এবার এই যে বাল গঙ্গাধর তিলক,
এই বাল গঙ্গাধর তিলক কিন্তু মহারাষ্ট্রের একজন কিন্তু বিপ্লবী নেতাও ছিলেন। ঠিক আছে, তিনি কিন্তু লোকমান্য, যে পরীক্ষায় প্রশ্ন আছে যে লোকমান্য নামে কে পরিচিত, তিনি কিন্তু এই যে লোকমান্য নামে কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, গোলকনাথ মামলায় রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্ট কোন সংবিধান সংশোধনী আইন প্রণয় করে? তাহলে এটা কিন্তু একটা মামলা, গোলকনাথ মামলা। এই রায়কে বাতিল করার জন্য ভারতীয় পার্লামেন্টের সংবিধান সংশোধনী যে আইনটা আনা হয়েছিল সেটা হলো 24শে মে 1971 সংশোধনী আইন। যে আইনে কি রয়েছে, যে আইনে এই গোলকনাথ মামলার রায়কে বাতিল করতে ভারতীয় 24তম অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনে সংবিধানে 1971 একটা আইন পাস হয়। আর এই সময় ভারতের যে প্রধানমন্ত্রী, ভালো করে মনে রাখবে, এই সময় ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার পরবর্তী প্রশ্ন দেখো, যে বৈদিক যুগ, বৈদিক যুগে কোনটি সাধারণত মানুষের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ছিল? তাহলে বৈদিক যুগে কিন্তু সমাজের যারা মানুষ ছিল, ঠিক আছে, তারা কি করেছিল, বিভিন্ন দল গঠন করেছিল। তার মধ্যে তারা উল্লেখযোগ্য সমাজের মানুষেরা দুটি দল গড়ে তুলেছিলেন, একটি হলো সভা আর একটি হলো সমিতি, যেটা বৈদিক যুগে দুটি পরিষদও ছিল, যার মধ্যে বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদেরকে নিয়ে গড়ে উঠত সভা, এবং বাকি যারা ছিল আর কি তাদেরকে নিয়ে গড়ে উঠত সমিতি। এবার দেখো, সাধারণ মানুষের প্রতিনিধিত্বমূলক যে প্রতিষ্ঠান সেটা উত্তর হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে সমিতি। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে কি, কিসের পরাজয়ের পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? তাহলে ভারত ছাড়ো আন্দোলন একটা ঐতিহাসিক আন্দোলন। কোন পরাজয়টার কারণে ভারত ছাড়ো আন্দোলনটা হয়েছিল? সেটা হচ্ছে ক্রিপস মিশন। ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল 1942 সালে, ঠিক আছে, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তার প্রস্তাব নিয়ে এসেছিল। সেই প্রস্তাবে ভারতবর্ষের বিভিন্ন, বিশেষ করে স্বায়ত্তশাসনের অধিকার সম্পর্কিত কিন্তু যে নির্দেশনামা নিয়ে এসেছিল সেটা কিন্তু ভারতীয়দের কিন্তু মনঃপ্রসূত হয়নি, যার জন্য ভারতীয়রা সেই ক্রিপস প্রস্তাবকে কি করেন, ফিরিয়ে দেন, এবং সেই সময় ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে চলে যাওয়ার জন্য ভারত ছাড়ো আন্দোলন কিন্তু করেছিল। এই দেখো, এই যে ক্রিপস মিশন, এই ক্রিপস মিশন হয়েছিল 1942 সালে। ব্রিটিশ সরকার কর্তৃক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের পূর্ণ সহযোগিতা, ঠিক আছে, এবং সমর্থন আদায়ের জন্য একটা কিন্তু ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল। ব্রিটিশ মন্ত্রিসভার বর্ষিয়ান সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে এই ক্রিপস প্রস্তাবের কিন্তু বা ক্রিপস মিশনের কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছিল, এবং ক্রিপস বামপন্থী লেবার দলের সদস্য ছিলেন কিন্তু, যে দলটি ঐতিহ্যগতভাবে ভারতীয় স্বায়ত্তশাসনের পক্ষপাতে ছিলেন। ঠিক আছে, কিন্তু ইংরেজরা কোনো মতেই ভারতের স্বায়ত্তশাসন দিবে না, ঠিক আছে, প্রত্যক্ষভাবে সেটাও বলেনি, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবর্ষকে যোগদান করার কথা বলেছিল, কিন্তু ভারতবর্ষীরা সেই নিয়ম বা নির্দেশে কিন্তু মনঃপ্রসূত হয়নি বলে ক্রিপস প্রস্তাবকে কিন্তু ব্যর্থতা। পরবর্তী প্রশ্ন দেখো, যে তপশিলি জাতির হার সর্বোচ্চ যে কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে? তাহলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবথেকে বেশি তপশিলি জাতির মানুষ বসবাস করে? সেটা উত্তর হয়ে যাবে কি, সেটা উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপে সবথেকে বেশি কিন্তু তপশিলি উপজাতির মানুষ কিন্তু বসবাস করে থাকে। এছাড়া তপশিলি জাতির সর্বনিম্ন যেখানে রয়েছে সেটা হচ্ছে দাদরা নগর হাভেলিতে সবথেকে কম, আর সবথেকে বেশি রয়েছে কোথায়? চণ্ডীগড়ে। পরবর্তী প্রশ্নে দেখো, শামস ই সিরাজ একটি গ্রন্থ, এই গ্রন্থটি কিসের জন্য রচিত হয়েছে? এই গ্রন্থটি হচ্ছে তারিখ ই ফিরোজ সম্পর্কিত একটি গ্রন্থ, যে গ্রন্থটির নাম হচ্ছে শামস ই সিরাজ। এবং এই যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থটি সুলতান ফিরোজ শাহ তুগলক সম্পর্কিত, ফিরোজ শাহ তুগলকের ইতিহাস সম্পর্কিত কিন্তু এই গ্রন্থটি। ঠিক আছে, এছাড়া মানুষের জীবন পরিস্থিতিকে সুন্দরভাবে এই গ্রন্থে কিন্তু বর্ণনা করা আছে। তারপরে দেখো, দিল্লি বিমানবন্দর, দিল্লি বিমানবন্দরের নাম কি? দিল্লিতে যে বিমানবন্দর রয়েছে যেটা কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এছাড়া কয়েকটি উল্লেখযোগ্য বিমানবন্দর দেখো, এই যে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা কিন্তু পোর্ট ব্লেয়ারে রয়েছে, ঠিক আছে। তবে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা কিন্তু হায়দ্রাবাদে রয়েছে। তবে যে লোকপ্রিয় গোপীনাথ বরদৌলি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কিন্তু গুয়াহাটিতে রয়েছে। তারপরে বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, এটা নাগপুরে রয়েছে, ঠিক আছে, উল্লেখযোগ্য একটি বিমানবন্দর। তারপরে দেখো, রান্নার গ্যাস যে এলপিজি গ্যাস আমরা ব্যবহার করি, তাই না, এই এলপিজি গ্যাসে কোন দুটি গ্যাসীয় পদার্থের মিশ্রণ রয়েছে? সেটা হলো ব্রুটেন বা বিউটেন, আর হচ্ছে প্রোপেন, বিউটেন এবং প্রোপেন। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 1938 সালের ন্যাশনাল প্ল্যানিং কমিটিতে কে নিযুক্ত হয়েছিলেন? কোন ভারতীয় নেতা? 1938 সালে যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি হয়েছিল, গঠন করা হয়েছিল, সেখানে উল্লেখযোগ্য নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে, একজন স্বাধীনতা সংগ্রামী
নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু এই ন্যাশনাল প্ল্যানিং কমিটিতে কিন্তু নিযুক্ত করা হয়েছিল। এবার দেখো এই যে ন্যাশনাল প্ল্যান কমিটি, যেটা কিন্তু 1938 সালে হয়েছিল, এবং ওই বছরই কংগ্রেস সভাপতি কিন্তু করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ঠিক আছে। এবং ন্যাশনাল প্ল্যানিং কমিটি তার সভাপতিত্বে কিন্তু পরবর্তী সময়ে কি করা হয়, পরবর্তী সময়ে সভাপতি পদ কিন্তু পরিবর্তন করে পণ্ডিত জওহরলাল নেহরুকে কিন্তু রাখা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতায় হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? এই হেয়ার স্কুল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1818 সালে। 1818 সালে কলকাতায় কিন্তু ডেভিড হেয়ার কর্তৃক কিন্তু এই হেয়ার স্কুল কিন্তু প্রতিষ্ঠিত হয়। যে প্রশ্ন, হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন? দেখো ডেভিড হেয়ার, ঠিক আছে। তারপরে দেখো ব্রহ্মপুত্র নদ ভারতবর্ষের একটি বিখ্যাত নদ। যে নদীর উৎপত্তি হয়েছে কোন হিমবাহ থেকে? তাহলে প্রত্যেকটি নদীর কিন্তু উৎপত্তি স্থান রয়েছে। তারপরে দেখো ব্রহ্মপুত্র যে নদ, সেটার উৎপত্তি কিন্তু হয়েছে চেমায়ুংদুং হিমবাহ থেকে, ঠিক আছে। তিব্বতের চেমায়ুংদুং হিমবাহ থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। হিমালয়ের কৈলাস পর্বতের মানস সরোবরের কাছে এই চেমায়ুংদুং হিমবাহ, যেখান থেকে কিন্তু এই নদের উৎপত্তি। এবং ভারতবর্ষে যদি অখণ্ড ভারতবর্ষ বলা হয়, তার মধ্যে সর্ববৃহৎ নদী বলা যেতে পারে এই ব্রহ্মপুত্রকে। কিন্তু যদিও ভারতবর্ষের বর্তমান যে ভারতবর্ষ, সেখানে কিন্তু ব্রহ্মপুত্র নদীর যে বিস্তার সেটা কিন্তু কম, কিন্তু দৈর্ঘ্যের বিচারে কিন্তু ব্রহ্মপুত্র কিন্তু সর্বাধিক। এবং ভারতের বৃহত্তম নদী কিন্তু যদি বলা হয়ে থাকে, তাহলে উত্তর হয়ে যাবে গঙ্গা। বন্ধুরা, যদি এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাও, অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে নাও, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও বেঙ্গলি নলেজ একাডেমি। কি দেখবে? বেঙ্গলি নলেজ একাডেমি, এই চ্যানেলটি, ও সেখানে জয়েন করে নিতে পারো। আর যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আরপিএফ, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, এসএসসি জিডি ইত্যাদি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হলে, প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পেতে হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন কিন্তু অতি অবশ্যই করে রাখবে। সাবস্ক্রাইব করার পর দেখবে 3টি অপশন পাবে, তারপর তোমরা অল অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবে। তাতে করে আমরা যখনই ভিডিও দেব, তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, ধন্যবাদ। বন্ধুরা, তোমরা জানো 12,000 WBP প্লাস 3,500 কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী 1 মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে। এবার কিন্তু কলকাতা পুলিশের কাট অফ গিয়েছে 67। তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই। অলরেডি আমাদের পুলিশের 3টি ব্যাচে ক্লাস চলছে, এটি 4th ব্যাচ। তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও, অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। ওয়ান টাইম পেমেন্ট, যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। অধ্যায়ভিত্তিক সমস্ত সাবজেক্ট, একই সঙ্গে প্রিলি ও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ, শেষ মুহূর্তের সাজেশন, প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পাবে এখানে। আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় 90% কমনের প্রমাণ রয়েছে। 5ই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে। এই ব্যাচেই প্রথম 100 জন তোমরা 30% ডিসকাউন্ট পাবে, মানে প্রথম যে 100 জন ভর্তি হবে তাদের 30% ডিসকাউন্ট দেওয়া হবে। পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। তাছাড়া আমাদের এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ফুড এসআই, আরপিএফ সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে। সুতরাং পাস করতে হলে তাড়াতাড়ি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো।